শুধু এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে পারবো যে মার ব্যারিস্টার কাকার মতো আপনিও আমাকে বুঝেছেন। কেন বুঝবো না আদিত্য, কেন বুঝবো না? আমি একজন মুসলমান হলেও তুমি তো দেখেছো আমার জেলখানাতে আছে মন্দির, আছে মসজিদ, আছে গির্জা। বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। স্যার, যীশু খ্রিস্ট বলেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। আমি ওইসব মহাপুরুষদের আদর্শিত অনুপ্রাণিত। তাই জেলার হিসাবে অনেক ক্রিমিনালকে দেখেছি, আর 7টা বছর প্রত্যেক মুহূর্ত আমি তোমার প্রতি নজর রেখেছি। আমি দেখেছি তুমি নিজের হাতে ফুলের বাগান তৈরি করতে, আর সেই গাছে ফুল ফুটলে মনের আনন্দে গান করতে। আর তুমি কিনা ক্রিমিনাল? না দিত না, আমার মন তা মানতে চায় না। কিন্তু মেনে তো নিতেই হবে স্যার, নিয়তি কেন বাধ্যতে। আদিত্য, তোমার জীবনের সর্বশেষ ইচ্ছেটাই পূরণ করাই ছিল আমাদের বাধ্যকতা। এ ব্যাপারে সরকার খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিল, কিন্তু সরকারের বিজ্ঞাপনে কেউ সাড়া দেয়নি। তাই আমার মনে হয় তোমার জীবনের সর্বশেষ ইচ্ছেটা বোধহয় আর পূরণ হবে না। ধরে 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 ওরে একটা হাসিবঙ্গে জেলের মধ্যে ঢুকে পড়লো রে। ওরে কে কোথায় আছিস রে? ওরে তোরা বের করে বের করে বের করে ওরে ধর 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 ধরে ধর 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 ধর। ও জেল বাবু, এই ঝামলাটার হাত থেকে আমায় বাঁচাও। এই, আমাকে ডাবডাব করে কি দেখছিস রে? হ্যাঁ, পেটের মধ্যে একটা টাক করে লাথি মারবো। সালা, আমি হলাম শেরনি, সালা পাজি, খচ্চর, ধামলা। এই কে তুমি? কেনই জেলের মধ্যে ঢুকেছো? ও বাবা, নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে বিয়ের মণ্ডপ সাজিয়েছে, আর বলছে আমি কে? তুই একটা পাটা। এই, তোমরা থাকতে এমন একটা বাজে মেয়ে জেলের মধ্যে ঢুকলো, তোমরা কি খেয়ে ঘুমাচ্ছিলে? আমি বলছি শোনো, পতিতাপল্লী থেকে ট্যাক্সি করে সোজা এসে জেলখানার সামনে দাঁড়ালাম। তারপর গাট করে গিয়ে বললাম যে আমি একটু জেলবাবুর সাথে দেখা করব। ওরা বললো হবে না, আমি অন্য ছোড়বান্দা, আমি ঢুকছি ওরা দিচ্ছে আটকে, আমি ঢুকছি ওরা দিচ্ছে আটকে, আমি ঢুকছি ওরা দিচ্ছে আটকে। তারপর কিছুতেই যখন কিছু হলো না, তখন পদ্মরানী তার আসল খেলাটা শুরু করে দিল। আসল খেলা মানে? আসল খেলা মানে ওদের কাছে গেলাম, গেটে পট করে চোখ মারলো, তারপর আমার শরীরটাকে এলিয়ে দিলাম। তারপর কিছুতেই যখন কিছু হলো না, কাপড়টাকে তুলে দিলাম। এই, কাপড় নামাও, নামাও বলছে। না বাবা, হ্যাঁ নামাও। ও জেল বাবু, বলো না, তোমার কাছে সে ঠিক করেনি, বলো না। থামো। কি চাও তুমি এখানে? কি নাম তোমার? আমার নাম পদ্মরানী গো, পদ্মরানী। আমি হলাম পতিতা, আর এখানে এসেছি আদিত্য মুখার্জিকে বিয়ে করতে। কই মালটা কই গো সাকো? সত্যি করে কও তো, আমার মতলবটা কি? স্যার, আমার মনে হইতেছে এ চীন থেকে ভাইরাস নিয়ে আইছে, এ চীনের গুপ্তচর। ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন যাও এখান থেকে। ঠিক আছে স্যার, যা আচ্ছি। আবার বিশ্বাস নেই কে এই যদি উকে পড়ে। ঠিক আছে স্যার, যা আচ্ছি। এখন বলো তো, তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো? আমি মিথ্যে বলছি না, মাস একলা দিব্যি বলছি। দেখো, তোমরা কাগজে একটা বিজ্ঞাপন দাওনি যে আদিত্য মুখার্জির একটা বাচ্চা দরকার, তাই জন্য সে বিয়ে করতে চায়? সে যে কোনো পাত্রী হলেই চলবে, বলো দাওনি? হ্যাঁ, কিছুদিন আগে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ওই জন্যই তো আমি তানিয়ার কাছে গিয়ে পট করে কাগজটা নিয়ে পট করে আমি তোমার কাছে চলে আসলাম। দেখো মুখটা দেখো, বিশ্বাসই হচ্ছে না। দাঁড়াও, দেখাচ্ছি। দেখো, বলো না জেল বাবু, পাত্রী হিসেবে আমি শুনবো তো? তাহলে কি সত্যি তুমি পাত্রী? ঢামনা, এতক্ষণ বাদ মাথায় কথাটা ঢুকলো। খবরদার
স্যারের সম্পর্কে আরেকটা বাজে কথা বললে আমি কিন্তু আপনার জিপটাই টেনে ছেড়ে ফেলবো। এই এখানে কোন হারামির বাচ্চা আছিস রে? আমাকে এসব কথা বলছিস? হ্যাঁ, আমি পদ্ম রানী, হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো। পদ্ম কথাটা বাইরে কেউ বলেনি, কথাটা বলেছে আদিত্য। তুমি যাকে বিয়ে করতে এসেছো। উমা, কই দেখি। উমা, এ তো শাহরুখ খান। চল বিয়েটা সেরে নি, চল। আচ্ছা পদ্ম, কিছুদিনের মধ্যে তো আদিত্যর ফাঁসি হবে। তা আদিত্যর মৃত্যুর পর তোমার কি কোনো কষ্ট হবে না? না, কেন কষ্ট হবে? কেন? ওকে আমার পীড়িতের নাগর নাকি? ও আমার 1 বছরের খাতায় কাগজ কলমের বর। 1 বছর পর একটা বাচ্চা দিয়ে দেবো, তারপর সবার মুখে হাসি ফুটে যাবে। বা খেল খতম, পয়সা হজম। চলো সাহেব, ব্যারিস্টার কাকাকে খবর দিন, এ বিয়ে হবে না। খবরদার আদিত্য, দ্বিতীয়বার তুমি এই কথা উচ্চারণ করবে না। এই কথাটা সরকারের কানে গেলে দিবাকর বাবু সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে প্যারোলে মুক্তির জন্য এই পদ্মকেই বিয়ে করতে হবে। বাঁচো। ওদের যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি রাহুল। স্যার যাবেন না, আমার কথা শুনুন স্যার। আরে থা আমুল তো এত চিন্তার কি আছে? এত আপনার কি আছে? আমার নাম হলো পা আচুমিত্তির। ওই বিয়ের মন্তর আর ওই সাধ্যের মন্তর একসাথে পড়াই, চিন্তার কোনো কারণ নেই। জানেন তো, ওই শুধু ওই বাড়ির থেকে যখন আবার যে এলে ফিরে আসবেন, আমার একটু ব্যবস্থা করে দেবেন, এই আর কি। জানেন তো, আমার বউ না 7 মাসের ওয়াতি, তার স্বাদ হয়েছে, সে পা 8 মাংস খাবে। আবার কি জানো, ওই ঠকাঠকি ঠেলি টানাটানি, ওই যে হ্যালো ছেলে মেয়েরা যে ওই ভালোবাসা পেয়ে এমটেম করে না, একটা মাত্র বউ, বিশ্বাস নেই, 19,000 টাকা দাম। সরকার যা বেতন দেয় তাতে তো আরে এসব হয় না। তাই বলছিলাম, ওই যখন বাড়ির থেকে জেলে আবার ফিরে আসবেন, আমার একটু ব্যবস্থা করে দেবেন। ওই উপরি বন্ধ করুন। তার মানে আমি ও চাঁদু, তুমি যতই ধানাই পানাই করো না কেন, আমি হব তোমার বউ। এই দেখো কেমন বেনারসি শাড়ি পরেছি, গলায় মালা ঝুলিয়েছি, কপালে চন্দনের ফোঁটা পরিয়েছি। আর তাই তো আমি বলছি, কি বেনারসি পরিয়ে সিটিতে সিঁদুর দিয়ে তারা পিঠে দিয়ে করবো আমরা বিয়ে। রাতে ফুল সজ্জা হবে, তারপর সকাল হলে ঘুম থেকে উঠে দেখি বউ পালাবে জল্লা দিয়ে। তুমি পাচ্ছো না, দুটো হাম্পি না, আমি মাইরি বলছি, আরে খৈনি খাবো না। চাঁদনি রাতে আমি তোমার সাথে যাবো ডিনার খেতে, বলছি মামলা খেতে। হে টুপা, নাকে ঘষে না টুপা, আমি তোর পুচকি সোনা টুপা, তোকে নিয়ে দীঘা যাবো টুপা, গাঁদা ফুলে খাটতে যাবো টুপা। নাকে ঘষে না টুপা, আমি তোর পুচকি সোনা টুপা, তোকে নিয়ে দীঘা যাবো টুপা, গাঁদা ফুলে খাটতে যাবো টুপা। আরে চলবে বর, চল আমার সাথে। না, এই গরম ঘরে আর আমি কিছুতেই থাকবো না। ফাঁকিসরা ভুল করে দরজা খুলে রেখে গিয়েছিল, সেই সুযোগে আমি পালিয়ে এসেছি। এবার যেমন করে হোক ওদের দৃষ্টি এড়িয়ে এই নরককুণ্ড থেকে আমাকে পালাতেই হবে। কিন্তু আমি কোন রাস্তা দিয়ে পালাই? সদর দরজা দিয়ে গেলে যদি ওদের নজরে পড়ে যাই, না, তার চেয়ে বরং আমি পেছনের দরজা দিয়ে। পেছনের দরজা দিয়ে যাবে কেন রাজশেখর? তোর জন্য তো সদর দরজা সবসময় খোলা আছে, ইচ্ছে করলো ওই দরজা দিয়ে তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তো আমি তোকে পথ দেখায় গেলাম।
এখন বল, কোন পথে এগোতে চাস? জীবনের পথে না মরণের পথে? তার মানে মানেটা তো তুই ভালো করেই জানিস, তাই আমরা তোকে যে প্রস্তাব দিয়েছি সেটা যদি মেনে নিস, তোর এই গুম ঘর থেকে তোর মুক্তি। সত্যি রাজশেখর, তোর জন্য আমার মনে যে বড় কষ্ট। কষ্ট যখন তোর হাতের চাবুক দিয়ে নির্মম ভাবে আমার পেটে রক্ত ঝরাট, তখন তোর কষ্ট কোথায় থাকে বচস্বর? রাজশেখর, যখন যখন বেশ ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে রাখতে চাস, তখন তখন তোর দয়া মায়া মমতা গুলো কোন বক্ষের কোণে লুকিয়ে রাখিস বচস্বর? একটা কথা মনে রাখিস বচস্বর, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শেষে, কাল তারা পদানত। কাল কাল তারা পদানত। তবে হারামির বাচ্চা, আজ আমি তোকে কি করছেন? মানুষটা যে মরে যাবে। মরক, আজ আমি ওকে মেরেই ফেলবো। ভুল করে এই কাজটা করবেন না মা বাবু, তাহলে কিন্তু আপনাকে ভীষণ পস্তাতে হবে। বৌমা, একে নিয়ে আপনি একদম ভাববেন না, এর ব্যবস্থা আমি করছি। আজ আমি ওকে এমন শিক্ষা দেব ও জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না। আজ আমি ওকে বিষ ইঞ্জেকশন করে নরক যন্ত্রণা ভোগ করাবো। তাই করো বৌমা, তাই করো। আমার বয়স হয়েছে, এই সমস্ত কাজ আর আমার ভালো লাগে না। আমি এখন আসি বৌমা, আমার কৃষ্ণ সেবার সময় হয়েছে। কৃষ্ণ সেবাটা সেরে আছে। কৃষ্ণ কৃষ্ণ, ওকে বেশ ইঞ্জেকশনটা দিতে ভুলে যেও না জানো। কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি। ওঠুন বাবা, শয়তানটাকে চলে গেছে। বাবা, তুমি আমাকে বাবা বলে ডাকলে? তুমি কে মা? আমি আমি আপনার ছেলে রোহিতের স্ত্রী। তুমি তুমি আমার রোহিতের স্ত্রী? তোমাকে তোমাকে যে কি বলে আশীর্বাদ করি মা। আমি আমি তোমায় আশীর্বাদ করি, তোমার শীতের সেদন। না 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 না, এই আশীর্বাদ আমি করতে পারবো না রে মা, এই আশীর্বাদ আমি করতে পারবো না। কেন পারবেন না বাবা? কেন আপনি আমার মাথা থেকে সরিয়ে নিলেন আপনার এই স্নেহের হাত বাবা? কেন বাবা, কেন? জানতে চাস না রে মা, জানতে চাস না? তাহলে যে তোর পাতাল প্রবেশ হয়ে যাবে। রাম পাগল পদবেনে রাজত্ব ছাড়বে, তোর বলবে যে অযোধ্যার সিংহাসনে। আর বাল্মীকি মনির লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হয়ে যাবে এই কলি যুগের মুদিখানার দোকানে। বাবা, মানুষ মানুষ আর মানুষ নেই রে মা। সব হারিয়ে গেছে। মমতাকে ওরা লোভের খাঁচায় বন্দি করে ফেলেছে, মাকে ওরা নিষ্ঠুরতা দড়িতে বেঁধে ফেলেছে। বাবা, তাই এই গন্ধরা সমাজে তুই যদি বাঁচতে চাস, তাহলে উদর পিণ্ডে বুদর ঘরে, বুদর পিণ্ডে উদর ঘরে এই করে বাস। নইলে আমার মতো একটুখানি জলের জন্য, দুটো খাবারের জন্য তোকে তোকে যে চাবুক খেতে হবে রে মা। বেশ বেশ ইঞ্জেকশনের জ্বালা যন্ত্রণা অনুভব করতে হবে। পারবি পারবি রে মা, পারবি? আমার দুটো খেতে দিতে পারবি? আমি যে 3 দিন কিছু খাইনি রে মা। পারবো পারবো বাবা, আমি আপনাকে খেতে দিতে পারবো বাবা। আপনি এখানে একটু বসুন, আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনি কিন্তু কোথাও যাবেন না বাবা, কোথাও কিন্তু যাবেন না বাবা। আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই রে মা। দুরন্ত ঘূর্ণির পাকে পড়ে দুনিয়াটা যেমন বনবন বনবন করে ঘুরছে, তার সাথে জীবন যুদ্ধে পাল্লা দিয়ে আমি জয়ী হব বলে আমিও বনবন 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 করে ঘুরছি। এই জমিদার ভাই, তুই সে করোনা পাগলা বুড়ো না?
তোদের জন্য করোনা এখন ঊর্ধ্বমুখী চড় করে বাড়ছে। প্রথমে হাঁচি, তারপরে কাশি, তারপরে শ্বাসকষ্ট, সবশেষে জীবন নষ্ট। বেরো এখান থেকে, বেরো, ভাগ ভাগ বলছি। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। ন্যায় নীতি সততা আদর্শ সবাই তো আমাকে একা ফেলে রেখে পালিয়ে গেছে। তাই তাই আমিও পালাই, তুইও পালা, তুইও পালা, আমিও পালাই, তুইও পালা, আমিও পালাই, তুইও পালা, আমিও পালাই। যা শালা, আমি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করলাম না। যদি আমার করোনা হয়ে যায়, ওই ভেতরে গিয়ে স্যানিটাইজার করে নেব। যত সব পাগলের দল এই জমিদার বাড়িতে হাজির হয়েছে। কি রে নন্দু বন্ধু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ওই যে ওই করোনা এই না, তোর সঙ্গে প্রেম করবো বলে দাঁড়িয়ে আছি। কি বলি নন্দু বন্ধু, প্রেম? হ্যাঁ রে, প্রেম। বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। সব সময় কেমন ভয় ভয়, ওই ছোবো কি ছোবো না, খাবো কি খাবো না। সব প্রেম সম্বন্ধে তোর অনেক অভিজ্ঞতা আছে দেখছি। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। তাই রে নন্দু, হ্যাঁ, ওই জীবনে কটা প্রেম করেছিস? দুঃখের কথা কি বলবো মাইরি, প্রেম করার মতো মেয়ে একটাও পেলাম না। আহারে। তাই তো আকাশে বাতাসে শুধু তোরই ছবি দেখি। একদিন রাতে স্বপ্ন দেখছি তুই আকাশের গায়ে ভেসে বেড়াচ্ছিস, আর আমি তোকে ধরতে গিয়ে খাট থেকে দুম, মাজায় লাগলো ব্যথা। আহারে। তাই তো মনের দুঃখে বলি, কি? ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো, কারে মাখো কারুটনে বড় ছড়িয়া, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দু, আয় ইন্দু রে। আমার কাছে আয়। রক্ষা কর, তুই না বড্ড বেরসিক। ওই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে মারতো বাবা মা, এখন মারছে বউ। ওই এই, রসের কথা বাদ দিয়ে কথার কথা বল। এই বলছি। নইলে ঝুঁটিয়ে তোর ঘর থেকে প্রেমের ফোন এই নামিয়ে দেবো। বলছি গিন্নিমা আশা দিদিমণিকে খোঁজ করছিল। আশা দিদিমণি কোথায়? কোথায় এবার দেখ গে, এই জমিদার বাড়ি কার মতর ওর বসে বসে ছড়ি ঘোরাচ্ছে। এই যে ছোট লোকের দল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব যে সুখ দুঃখের গল্প হচ্ছে। বলি রান্নাটা হবে কখন শুনি? এই তো আমি এক্ষুনি যাচ্ছি বৌদি। আমার শাড়িগুলো ইস্ত্রি করেছিস? আগে না, মনে ছিল না। চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়াবো। কারি কারি খাওয়ার সময় মনে থাকে, আর কাজের সময় মনে ছিল না। দিদিমণি অমন করে বলবেন না, আমরা আপনার খাইও না আর পড়িও না। নন্দলাল। গিন্নিমা আপনাকে বরণডালা সাজাতে ডাকছিল, তাই ডাকতে এসেছি। এই ওইসব বরণডালা ফরণডালা সাজাবার সময় এখন আমার নেই। আমি এখন বিউটি পার্লারে যাব। তুই এক কাজ কর, ড্রাইভারকে বল গাড়িটা বের করতে। তা কোন গাড়িটার কথা বলছেন দিদিমণি? ও মা, তুই জানিস না এই জমিদার বাড়ির সব থেকে দামি গাড়িটাই তুমি ব্যবহার করি। এই যে এতদিন যা করেছেন, আজ থেকে সব বন্ধ। Shut up! ভুলে যাবি না তুই এ বাড়ির কর্মচারী। আর আপনি কি মনে করেন এটা আপনার স্বামীর জমিদারি? নন্দলাল। একটা কথা মনে রাখবেন, আপনার স্বামীও কিন্তু আমার মতো এই জমিদার বাড়ির কর্মচারী, আর আপনি হলেন সেই কর্মচারীর বউ। চলে আয় ইন্দু। তাই চল বৌদিমণি, লেখাপড়া না জানা আচার ব্যবহার শিষ্টাচার আমরা জানি। একটা কথা মনে রাখবেন, আমাদের মতো গরিবেরা আছে বলেই আপনাদের স্বপ্নের ইমারতটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। যেদিন আমাদের মতো খেটে খাওয়া মানুষগুলো আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, সেদিন আপনাদের স্বপ্নের ইমারতটা ভেঙে খান খান হয়ে যাবে। ইন্দু, ইন্দু, জন্মাতে পারি গরিব ঘরে, গরিব হলেও আমরা কিন্তু আপনাদের মতো নিকৃষ্ট মনের মানুষ নই। আমাদের শিক্ষা দীক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠশালার বর্ণ পরিচয় পড়ে আপনাদের মতো হয় স্ট্যাটাসে টাটা বিল্লা গোয়েঙ্কা স্কুলে আমরা পড়িনি। যাওয়ার সময় একটা কথা বলে গেলাম, বড় যদি হতে চাও ছোট হও। তবে সামান্য একটা চাকর হয়ে ম্যানেজারের স্ত্রীকে অপমান করে গেল। না না, আমি কিছুতেই সইব না। আজ আমি রোহিতকে সব কথা খুলে বলবো। আর রোহিত যদি বিহিত না করতে পারে, তাহলে আজ আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। বৌমা, তাহলে আমি ভেবে নেব তোমার কপালে সুখ সহ্য হচ্ছে না, তাই এই সাত মহলা অট্টালিকা ছেড়ে
তুমি ফুটপথে বাস করতে চাইছো? ফুট পাচ্ছে অনেক শান্তির মামা বাবু, অনেকটাই সুখের। আমি বাবু এই পাখির মতো নিজের এই বন্য কুঠিরে থাকতে চাই। চড়াই পাখির মতো অন্যের লাথি ঝাঁটা খেয়ে অট্টালিকায় বাস করতে আমি চাই না মামা বাবু। বৌমা, জমিদার বাড়িতে বাস করে কুড়ে ঘরে বাস করার স্বপ্নটা কল্পনাতে বানায়, বাস্তবে নয়। মামা বাবু, কুড়ে ঘরে বাস করে যে কি কষ্টের সেটা আমিই জানি। কিন্তু হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দেওয়ার চেষ্টা করো না বৌমা। মনে রেখো, এই জমিদার বাড়িতে ঢোকার জন্য আমি 30টা বছর লড়াই করেছি। মানে? না না বৌমা, মানেটা এখন জানতে চেও না। সময় সব কিছু বুঝিয়ে দেবে। এখন আমি আসি বৌমা। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এরা সবাই স্বার্থপর। এরা আমার জীবনটাকে নিয়ে নয় ছয় করে দেবে। আশা, এই আশা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। তুমি না বললেও আমি বুঝতে পারি আশা, তুমি আমার স্ত্রী হয়ে মনে মনে কষ্ট পাও। পাবেই তো, সোনা দানা তো পরের কথা। মাথা গোঁজানোর মতো নিজস্ব একটা আশ্রয় আমি তোমাকে দিতে পারিনি। কে বললো তুমি আমায় কিছু দিতে পারোনি গো? তুমি তো আমার গহনা, আর তোমার এই বুকের মাঝখানটা হলো আমার নিজস্ব একান্ত আশ্রয় গো। তুমি আমাকে এমনি করেই ভালোবেসো, আর আমি কিচ্ছু চাই না। কারণ নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তাদের স্বামী। স্বামী তাদের ইহকাল, স্বামী তাদের পরকাল। আমি জনমে মরমে যেন তোমারই হয়েই থাকতে পারি গো, আর আমি কিচ্ছু চাই না গো। তুমি শুধু আমাকে এমনি করেই ভালোবেসো। তাই বুঝি? এই এই ছাড়ো ছাড়ো। না, ছাড়বো এই ছাড়ো না। মাসিমা আমাকে বাড়ির ভিতরে ডাকছে বরণডালা সাজাবার জন্য। আমি ভিতরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। একদম দেরি করো না, একদম দেরি করো না। একদম দেরি করবো না। শালা শুয়োরের বাচ্চা আমার বাড়া ভাতে ছাই দেওয়ার জন্য বিয়ে করে বউ নিয়ে এ বাড়িতে আসছে, তাহলে আমার চাল কি সব বানচাল হয়ে যাবে? আমার নাম শালা রোহিত গুপ্ত। আমি আমার বাপটাকে না, এখন না। সবে তো আকাশে মেঘ জমেছে, ঝড় বৃষ্টি নামতে এখন অনেক বাকি। ধীরে রোহিত, ধীরে। কারণ বর্বরতার ঔরসে, হিংস্রতার আতুর ঘরে আর ষড়যন্ত্রের কঠিন লগ্নে তোমার জন্ম। সবে তো শালা পুড়ে মেরেছি, বাকি আছে গজ, নৌকো, মন্ত্রী, ঘোড়া, আর সবশেষে রাজা। তারপর এই জমিদার বাড়ির স্বপ্নের গাড়িটাকে আমি মাঝ পথে থামিয়ে দেব, আর আমি বসবো জমিদার বাড়ির মাথায়। কারণ এই জমিদার বাড়ির সবাই আমাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমি সুছয়ে ঢুকেছি। শুধু ফল হয়ে বেরোবার অপেক্ষা। সবকিছু ঠিকঠাক আছে, শুধু পরেরটা সালা এখন বলবো না। যদি কেউ শুনে ফেলে, কথায় বলে দেয়ালেরও কান আছে। তাই যাই, জমিদার বাড়ির ভিতরে গিয়ে দেখে আসি। বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যাই। বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যাই। গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান। আরে আসুন আসুন কুশল বাবু, তা আসতে আপনার এত দেরি হলো? দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু শিউলির ফরেনসিক রিপোর্টে নতুন ক্লুর সন্ধান পাওয়া গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ফরেনসিক রিপোর্ট? হ্যাঁ, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আমরা নতুন তথ্য খুঁজে বের করব। এই নতুন তথ্য মানে আপনি কি কাউকে সন্দেহ করেন নাকি? আসলে পুলিশের চাকরি করি তো, তাই কুকুরের নাককে আর এই পুলিশের চোখকে মোটে কিন্তু বিশ্বাস করা উচিত নয়। তা যা বলেছেন, তা যা বলেছেন। তা আপনিও কি নতুন বউ দেখতে চলে এলাম, বন্ধুর বউ তো, তাই প্রথম দেখার লোভটা আমি একদম সামলাতেই পারলাম না। ভালো করেছেন, ভালো করেছেন, খুব ভালো করেছেন। জানেন রোহিত বাবু, আদিত্যর জন্য না, আদিত্যর জন্য আমার ভীষণ কষ্ট হয়। আহারে। বউ ভাতের রাতে দেখুন আদিত্যকে খুনের দায়ে জেল খাটতে হলো, ইস। অথচ আমি তার বন্ধু হয়ে তার জন্য আমি কিছুই করতে পারলাম না। আরে এর জন্য আপনি বা আমি, আমরা কি করতে পারি বলুন তো? সবই তো ললাট লিখন, ললাট লিখন। আমরা তো কেউ আর বদলাতে পারি না। না, এসব আমি বিশ্বাস করি না। যেমন করেই হোক খুনিকে আমি ঠিক খুঁজে বের করবই। আদিত্য হয়ে যাবে সম্পূর্ণ নির্দোষ, আর খুনির হয়ে যাবে ফাঁসি। আসি।
আমি তাহলে এখন আসি, বাড়ির ভিতরে অনেক কাজ। জানি তো। আপনি আপনি খুনির সন্ধান করুন, আর আমি টুকটুকে বউ আনলো তোমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। টুকটুকে বউ আনলো তোমার ভাই, গলা ছেড়ে গান গেয়ে যায়। গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান গেয়ে যায়। রোহিতের কথার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ লুকিয়ে আছে। ওর কথাগুলো তো আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। বুঝতে পারো না, না বুঝতে চাও না? কি ব্যাপার লাভলি, তুমি ওর দেখে না? তোমার বন্ধুর বউ বাড়ি আসছে, তাই তোমার আনন্দের সীমাটা কত দূর সেটাই দেখতে চলে এলাম। ভালোই করেছো। তাহলে চলো দুজন একসঙ্গে ওই জমিদার বাড়ির ভেতরে গিয়ে নতুন বউর মুখটা দেখে আসি। না, যে আমার দিদিকে খুন করেছে তার বউ দেখা তো দূরের কথা, আমি তাদের বাড়ির কারো মুখ দেখতে চাই না। কারণ তুমি চাও তোমার বন্ধুর মুক্তি, আর আমি চাই আদিত্যর ফাঁসি। লাভলি, তাই আজ থেকে তুমি আমাকে ভুলে যাবে। ভুলে বাহ লাভলি বাহ, বেশ বলেছো তো। আমাদের এত দিনের ভালোবাসার সম্পর্কটাকে তুমি এক নিমিষে ভেঙে দিতে চাইছো, আর তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাবে ভুলে। তাই আজ থেকে তোমার পথ আলাদা, আর আমার পথ আলাদা। লাভলি, এত বড় আমার শ্বশুর বাড়ি, এই বড় বড় থাম, আবার গেটের মুখে দুটো সিঙ্গি লাগানো আছে। এ পদ্ম, ভালো জায়গায় খাপ খুলেছিস মাইরি, এখানে থাকলে আমি বেশ কিছুদিন কামাতে পারবো। ইয়া, বন্ধ করুন সব। এটা ভদ্রলোকের বাড়ি। এই সত্যি করে বল না, এটা তোর বাড়ি তো? আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। কেন সেই জেলখানা থেকে বাড়িতে আসা পর্যন্ত আপনি অভদ্রতা করছেন? আপনাকে বললাম না এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই চুপ! সারা ভদ্রলোক মারাচ্ছে, তোদের মতন ভদ্রলোক আমার অনেক দেখা আছে। চুপ কর। খোকা রে, শুনুন, মা আসছে, দয়া করে গায়ের শাড়িটা ঠিক করে নিন। দে না রে, শাড়িটাকে ঠিক করে দে না। ওরে ঘোমটাটাকে তুলে দে না, লো দে দে দে। সেই তো মা মল খসালি, তবে কেন লোক হাসালি? খোকা রে, কই রে খোকা, বৌমা কই? আমার বৌমার মুখটা দেখি। দেখো দেখো দেখো। দেখি, কি নাম তোমার মা? আমার নাম পদ্ম 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 পদ্ম। হ্যাঁ? তুমি তোমার শাশুড়িকে প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হয়েছে, আর প্রণাম করতে হবে না। বৌমা, তোমার ব্যারিস্টার কাকাকে প্রণাম করো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আবার আছে। গয়নার বাক্সটা নিয়ে ঠিক আয়। আছে গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। একেবারে লক্ষ্মী প্রতিমা বৌমা। একদম সোনার প্রতিমা বৌমা। গিন্নিমা, গয়নার বাক্স। বৌমা, এই গয়নাগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আজ আমি তোমার শাশুড়ি মা, তাই এই গয়নাগুলো আমি তোমাকে দিলাম। নাও ধরো। মা থাক না, গয়নাগুলো না হয় পরেই দিও। আদিত্য, আমার কাজটা আমাকে করতে দে। নাও মা, ধরো। কি সব গয়না আমার? এ পদ্ম, ভালো জায়গায় খাপ খুলেছিস তুই। আমি এখানে থেকে বেশ কিছুদিন কামাবো। নন্দলাল, ইন্দু, খোকার বৌমার থাকার ঘরটা পরিষ্কার করে দিয়ে আয়। একদম ভাববেন না গিন্নিমা, আমি আর নন্দ মিলে সকাল থেকে দাদাবাবু আর বৌদিমণির ঘর একেবারে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছি। আমার বাবা আবার অনেক কাজ। গিন্নিমা, ওই বাজার থেকে আসার সময় বড় বড় গোলাপ, বড় বড় রজনীগন্ধা স্টিক এনে দাউর ঘর সাজিয়ে গুছিয়ে আদৌ ঝাঁকাঝাঁক করে দিয়েছে। আপনি দাউ আর বৌদিমণিকে নিয়ে আসুন। যাই বাবা, আমার আবার অনেক কাজ আছে। একটা পাগল আর একটা পাগলি, এদিন নিয়ে আমার সময় কাটে। খোকা, বৌমা, রাস্তায় তোদের অনেক পরিশ্রম হয়েছে, চল বাড়ির ভিতরে চল। দিবাকর বাবু, আপনিও চলুন। ঠিক আছে। মা, আমি বলছিলাম কি, ওই গয়নাগুলো নিয়ে আমার শোয়ার ঘরে আলমারিতে তুলে রেখে দাও। না,
তোমার তোমার জিনিস তোমার থাকবে, তোমার যখন খুশি তখন করবে। দাও মা, ওগুলো আমাকে দাও। খোকা, বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে আয়। দিবাকর বাবু, আপনিও আসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ঢামনা, আমাকে কোন ভাগারে নিয়ে এসেছিস? হ্যাঁ, এই পঙ্গপালের গোষ্ঠীকে প্রণাম করতে করতে আমার মাজা ব্যথা হয়ে গেল। আরে এ তো শালা আমাকে সহ্যই করতে পারছে না। পাগলামি করছিস কেন মা? পাগলামি করছিস কেন? আর একটু ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি বলছি মা, হ্যাঁ আমি বলছি, তোর মঙ্গল হবে রে, তোর মঙ্গল হবে। আরে ছাড় 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 ছাড়, আমি এখানে ধৈর্যের পরীক্ষা দিতে এসেছি? আমি কি সীতা নাকি যে অগ্নি পরীক্ষা দেবো? আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই, বেশি পদ্ম পদ্ম করিস না, তাই মেজাজটা তুই আমার খিচড়ি সিগারেট ছাড়, সিগারেট আমি খাই না। আরে কলকাতা পুলিশ না হলে বেঙ্গল পুলিশই দে না। বেঙ্গল পুলিশ মানে? বিড়ি, বিড়ি রে বিড়ি, ওটা আমাদের পতিতাপল্লীর ভাষা। তাহলে আমার একটা কথা শুনে রাখুন, এখানে সব নোংরা কথা উচ্চারণ করতে পারবেন না। মালটা বড় ঠাটা আছে, জেল থেকে এসে তো কিটিরি মিটির করেই যাচ্ছে। একবার মাল চাইলাম দিল না, একটা সিগারেট চাইলাম খাই না। আচ্ছা, এবার কি করে চলবো বলুন তো? ডোন্ট ট্রাই টু ক্রস ইওর লিমিট। এই শোন শোন শোন, একবার মালের জন্য আমার প্রাণটা আই ছাই করছে। আরে ইঞ্জিরি মারাচ্ছে ইঞ্জিরি। চলো চলো, হিব্রু ঝাড়ছে রে হিব্রু। এই শোন, আমি তোর 7 পাকের মাল, আর তুই আমার 14 পাকের ভাতার রে ভাতা। Get out! I said just you get out! নইলে আমি কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য। আদিত্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়নি ব্যারিস্টার কাকা, মাথা খারাপ হয়ে গেছে আপনাদের। তা না হলে এইরকম একটা নোংরা মেয়ের সঙ্গে আমার জীবনটাকে জড়িয়ে দিয়ে এই মনটাকে তছনছ করে দিতে পারেন? আমি বাঁচতে চাই না ব্যারিস্টার কাকা, আমি বাঁচতে চাই না। আমার চেয়ে এই মুখার্জি বাড়ির মান সম্মান অনেক বেশি, তাই ওকে আপনি নিয়ে যান, আর আমি ফিরে যাচ্ছি সেই জেলখানায়। পাগলামি করো না আদিত্য, পাগলামি করো না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, এই পদ্মকে আমি শিখিয়ে পড়ে তৈরি করে নেবো, আমি কথা দিচ্ছি। পারবেন না কাকা, পারবেন না। পিতলকে যেমন ঘষে মেজে কোনোদিন সোনা তৈরি করা যায় না, তেমনি হাজার সাবান ঘষলেও কয়লাকে কোনোদিন সাদা করা যায় না। এই শোন রে শোন, আমি চলে গেলে তোদের অনেক ক্ষতি হয়ে যাবে রে, ক্ষতি। ক্ষতি হতে আর কি বাকি আছে? গতিহারা নদীর মতো বালির বাঁধের কোনো প্রয়োজন নেই। ওকে আপনি নিয়ে যান এখান থেকে। আদিত্য, আমি অবাক হয়ে যাচ্ছি। এই পদ্ম আজ সব কি বলছে? অবাক হবার কি আছে কাকা, অবাক হবার কি আছে? ওইসব জায়গার মেয়েদের ওটাই তো মাতৃভাষা। ভালো কিছু আশা করেন কি করে? আপনি ওকে ওর জায়গাতেই ফিরিয়ে দিয়ে আসুন। আমি তো চেষ্টা করেছিলাম। এই মেয়েটা, প্রথম দিন থেকে তোকে ভদ্রতা শেখালাম, অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে চেষ্টা করলাম, কিন্তু যেই তিমিরে সেই তিমিরে থেকে গেলি, সেই তিমিরে। তোমরা যা খুশি তাই করো, আমি চললাম। কাকা বাবু, খোকা, বৌমাকে বাড়ির ভিতরে নিয়ে আয়। শুনুন, মা আপনাকে ডাকছে, দয়া করে একটু ভদ্রভাবে নম্রভাবে আমার সঙ্গে ভিতরে চলুন। আমার মতো খুনি আসামির কথা না ভেবে হোক, অন্তত কাকা বাবুর কথা ভেবে, মায়ের কথা ভেবে একটু সম্মান দিন প্লিজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমাকে একটু বোঝার চেষ্টা করুন। তোমাকে আমার বুঝে কি লাভ? আমি আমার লিমিটেশনটা জানি, আন্ডারস্ট্যান্ডটা আমি বুঝি। স্কুলের চৌকাঠ পেরিয়ে আমিও কলেজের দোরগোড়ায় গেছিলাম, কিন্তু আজ
শুনুন, মা আপনাকে বারবার বাড়ির ভেতরে যাওয়ার জন্য বলছে। আপনি আপনি দয়া করে আমার সঙ্গে বাড়ির ভেতরে চলুন। মাল চাইলাম, দিলি না। আমার বুকের ভেতরটা ভীষণ যন্ত্রণা করছে। তুমি তুমি কি শুনতে পাচ্ছ না? বলো না, বলো, তুমি কি শুনতে পাচ্ছ না? বলো না, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি শুনতে পাচ্ছ না? গিন্নিমা, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না? এই জমিদার বাড়ির মাথার উপর উড়ে বেড়াচ্ছে একটা হিংস্র চিল। সেই চিলটাকে আপনাকেই তাড়াতে হবে গিন্নিমা। নন্দলাল, এসব কি বলছিস? এতদিন দাদাবাবুর ব্যাপারটা নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু এখন নন্দলাল, ইন্দু, তোরা কি মনে করেছিস আমি শান্তিতে আছি? ছেলেকে ফিরে পেয়ে নতুন বৌমাকে নিয়ে আনন্দ আহ্লাদ করছি ঠিকই, কিন্তু সে তো ক্ষণস্থায়ী, জলের আলপনার মতো। মেয়াদ শেষ হয়ে গেলে আবার আমার খোকাকে ফিরে যেতে হবে ওই অন্ধকার কারাগারে। গিন্নিমা, আপনি যদি এই সময় এইভাবে ভেঙে পড়েন, তাহলে আমাদের বৌদিমণির কোলে যে বংশধর আসছে তাকে যে পথে দাঁড়াতে হবে। তোরা তোরা এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্দু তো ঠিক কথাই বলেছে গিন্নিমা। দীর্ঘ 7 বছর এই সংসারে কোনো খোঁজ খবর রাখেননি, তাই জানতেই পারেননি এই জমিদার বাড়িটাকে কুড়ে কুড়ে খাচ্ছে একটা ঘুন পোকা। তোরা ঠিকই বলেছিস, আমাকেই ভাবতে হবে। বৌমাকে একবার আমার কাছে পাঠিয়ে দিত, আমি তার হাতে সংসারের সব দায়িত্ব তুলে দেব। ওই মেয়েটার হাতে আর কত দায়িত্ব তুলে দিতে চান গিন্নিমা? এই সংসারে কাজকর্ম সে নিজেই করছে, এমনকি রান্না বান্না পর্যন্ত সে নিজেই করে। সে কি বাবুন দিদি কোথায়? তার নাকি শরীর খারাপ। আশা আশা তাকে সাহায্য করে না। কেন সাহায্য করবে গিন্নিমা? কেন সাহায্য করবে? তাহলে বৌদিমণির কাজের ভুল ধরে তার পেছনে লাগবে কে? কি বললি? আপনার কাছে আমার অনুরোধ গিন্নিমা, ওদের কাছ থেকে বৌদিমণিকে দূরে সরিয়ে রাখুন গিন্নিমা, দূরে সরিয়ে রাখুন। নন্দলাল, নন্দলাল ঠিক কথা বলেছে গিন্নিমা। আমরা অনেক কিছু দেখে মুখে কিছু বলতে পারি না, কেন জানেন? কারণ আমরা চাকর চাকরানি বই তো কিছু নই। তাই যাওয়ার সময় আপনার কাছে আমার অনুরোধ, আপনি চোখ কান খোলা রাখুন। অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শুনতে পাবেন, অনেক কিছু শুনতে পাবেন। আশ্চর্য, নন্দলাল ইন্দু যে কথাগুলো বলে গেল তা যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। না না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। আশা, আশা, আমায় ডাকছিলেন মাসিমা? বলুন না, কিছু করতে হবে। বলতে হবে কেন আশা? বলতে হবে কেন? তোমরা কি দেখতে পাও না আমার ছেলের বউটা সংসারের যাবতীয় কাজ কর্ম, রান্না বান্না একা হাতে সামলাচ্ছে? তোমরা তাকে একটু সাহায্য করতে পারো না? আমি তো প্রথম দিনই তাকে সাহায্য করতে যাই মাসিমা, আজও গিয়েছিলাম, কিন্তু সে আমাকে বাইরের লোক ভেবে রান্নাঘর থেকে বের করে দিল। কি বললে? বৌমা তোমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে? আপনি বলেন মাসিমা, আমরা কি বাইরে আরে না না, তা কেন? তোমরা ছিলে বলেই তো। অথচ দেখুন 1 মাস হলো এ বাড়িতে এসেছে, আসতে না আসতে আমাদের কাছে আপনার নামে আকথা কুকথা বলেই যাচ্ছে। আমার সম্পর্কে? হ্যাঁ মাসিমা, এই তো সেদিন যেদিনকে আপনি বাড়ির চাবিটা ওর হাতে তুলে দিতে চেয়েছিলেন, সেদিনকে কি বলছিল জানেন? কি বলছিল? বলছিল চাবিটা যদি বুড়িটা আমাকে সহজে না দেয়, তাহলে চাবিটা ওর হাত থেকে আমি জোর করে ছিনিয়ে নেব। বৌমার এত সাহস? এখানেই শেষ নয় মাসিমা, ওই পদ্ম যে আপনার ছেলের মৃত্যু কামনা আশা! করেন। হ্যাঁ মাসিমা, তাই তো মামা বাবুকে বলছিল, মামা বাবু এবারে বাজারে গিয়ে আমার জন্য বেশি বেশি করে মাছ মাংস নিয়ে আসবেন, আমি বেশি বেশি করে খেয়ে নেব, কারণ আদিত্য ফাঁসি হওয়ার পর আমি তো আর মাছ মাংস কিছুই খেতে পারবো না। ভাবতে পারছি না বৌমার মনের মধ্যে এত দুরব সন্ধি আছে, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারি। আমিও প্রথমে বিশ্বাস করিনি দিদি, কৃষ্ণের ইচ্ছা। এই থান কাপড়টা দেখার পর কাপড় মানে এটা আমার কি? মানেটা আমি বলছি মাসিমা, কাল বিকেলে আপনার বৌমা কুশলকে বলছিল, কুশল আদিত্য ফাঁসি হওয়ার পর আমাকে থানই পড়তে হবে, তাই এখন থাকতে আমি থানই পড়বো। আপনি বিশ্বাস করুন মাসিমা, এই কথাটা শোনার পর আমি আর আমার চোখের জলটা ধরে রাখতে ভাবতে পারছি না আশা, অমন একটা অলক্ষণে মেয়েকে কিনা আমি ঘরের বউ করে নিয়েছি। তাহলে বুঝুন দিদি, ঘরের বউ যদি অলক্ষণে হয়, কৃষ্ণের ইচ্ছা তার গর্ভের সন্তান ভালো হতে পারে? ভালো হবে না? কি করে হবে বলুন? ওই কাল লাগির গর্ভে তো কালই জন্মায়, ভালো করে ভাবুন। তোমরা ঠিকই বলেছো, আমাকে
আমাকে একটু কঠিন ভাবে ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু কি করি বলো তো আশা? আমি বলছিলাম কি মাসিমা, প্রথমে ওই সিন্ধুকের চাবিখানা আপনি ওর কাছ থেকে কেড়ে নিন, তারপর যে গয়নাগুলো দিয়েছেন ওর হাত থেকে ছিনিয়ে নিন। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে? ও তো এই বাড়ির বউ। তুমি তুমি ওকে এখনো এ বাড়ির বউ ভাবছো দিদি? তাহলে কি করবো বটেশ্বর? এই বাড়ির আপদটাকে বাড়ি থেকে একবার বিদায় করে দাও। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে তোমরা একটা যুক্তির মতো যুক্তি দিয়েছো, আমি এখনই সেই কাজটা করতেই যাচ্ছি। তাই যান মাসিমা, তাই যান। তাই যান। তার আগে তোমরা তো এই শ্বশুর হয়ে এই বাড়ি থেকে বিদায় হও। কে আমরা মানে? তোমরা 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 এই জমিদার বাড়ির আপদ, তোমরা বিদায় না হলে এই সংসারে শান্তি আসবে না। মাসিমা, এই আশা, তুমি কি মনে করো আমি চোখ কান সব বন্ধ করে থাকি? তোমার চরিত্রটা আমি ভালো করে চিনে ফেলেছি। চিনে ফেলেছেন? এই জমিদার বাড়ির মালকিন না হতে পারার জন্য তুমি আমার বৌমাকে হিংসে করো, তাই তাকে তাড়িয়ে তুমি এই সংসারে ছড়ি ঘোরাতে চাও। তাই তোমরা দুই শ্বশুর বয়ে যুক্তি করে আমার কানে বিষ ঢালছো। মাসিমা, খবরদার, এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় হও, আর যাবার সময় আমার শেষ কথাটা শুনে যাও। আমার বৌমার সঙ্গে নিজেকে কখনো তুলনা করবে না। মনে রাখবে, আমার বৌমা হলে এই জমিদার বাড়ির বউ, আর তুমি হলে তার কর্মচারীর বউ। তাহলে আপনি একটা কথা ভালো করে শুনে রাখুন মাসিমা, আপনার এই অপমানের যোগ্য জবাব আমি অবশ্যই দেব। কারণ রোহিত ফিরে এলে আমি তাকে সব কথা খুলে বলবোই বলবো, আর কথাটা আপনি মনে রাখবেন। আরে যাও যাও, বলবে বলবে। বটেশ্বর, কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি বলছিলাম কি দিদি, থাক, আজ থেকে আর আমাকে দিদি বলে ডাকবে না। আজ থেকে ওই পুরনো সম্পর্কটাকে ভুলে যাবে। মনে রাখবে, আমি এই জমিদার বাড়ির গিন্নি, আর তুমি হলে আমার কর্মচারীর মামা। গিন্নিমা, ব্যারিস্টার বাবু এসছেন, আপনাকে ডাকছেন। মনে রাখবে, তুমি হলে আমার কর্মচারীর মামা। চলে আয় নন্দলাল। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। গিন্নিমা কেমন দিয়ে গেল? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এবারে যাওয়ার সময় হলো রে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নন্দলাল, মাছ মাংসের গন্ধ আমি সহ্য করিতে পারি না, কিন্তু চুরি করে খাই গো, চুরি করে খাই গো। মদ মাংস পেলে আমি চুরি করে খাই গো। তুমি কর্মচারীর মামা গো, ভালো করে মনে রেখো। তুমি কর্মচারীর মামা গো, ভালো করে মনে রেখো। তুমি কর্মচারীর মামা গো। নন্দলাল, নন্দলাল, সবাই আমাকে অপমান করে গেল, সব হজম করে নিতে হলো, শুধু ভাগ পাবার আশা। একে মামা, আশা কোথায় গেছে? আশা? রাগের ছোটবেলায় লাইতে গেছে। কেন কেন কেন? নিশ্চয়ই ওই জমিদার গিন্নি আমাদের কি অপমানটা করলে, বলে কিনা বাড়ির থেকে বেরিয়ে যাও। আমি নিত্য কৃষ্ণ সেবা করি। আমি অভিশাপ দিচ্ছি, ওই জমিদার গিন্নির মাথায় বিরামেকে বজ্রপাত হবে। কি ওই বুড়িটা তোমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে? তবে আর বলছি এত দম্ভ! আজ 30 বছর যার স্বামী নিখোঁজ, ছেলে ফাঁসির আসামি, তার এত তেজ আসে কোথা থেকে? এত সাহস পায় কি করে? পদ্ম, ওই পদ্ম হয়তো যত নষ্টের গোড়া। ওই গোড়াটাকেই আমি সমূলে উপড়ে ফেলবো মামা। থামো, সালা বুড়ো ভাম! আরে বাবা, অত উত্তেজিত হলে হবে? আজকে দুনিয়ার আসল বুনিয়াদটাই হচ্ছে টাকা। টাকার জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমার চাই টাকা, মান, সম্মান, প্রতিপত্তি। কাজেই ন্যায় অন্যায় বিচার বিবেককে বিসর্জন দিয়ে সবকিছু হজম করে নিতে হবে মামা। তারপর সুযোগ বুঝে টুক করে বর্ষিতে টান দিলেই সবকিছু চলে আসবে আমাদের হাতের মুঠোয়। পদ্ম, ওই পদ্মকে কবজা করতে না পারলে কৃষ্ণের ইচ্ছা আমাদের কোটিপতি হওয়ার সুযোগ হাতের মুঠো এসে ধরা দিয়ে ফসকে যাবে। কথাটা মনে রাখিস বাবা।
এই রোহিত গুপ্তের হাতের মুঠোটা তো আলগা নয়, কিন্তু আমাকে আবার নতুন করে ভাবিয়ে তুললো ওই সালি পদ্ম। ও পদ্ম পদ্ম পদ্ম, রূপ তো নয়, যেন ঝা চকচকে আস্ত একটা শপিং মল। লালসা কামনা বাসনার দোকানগুলো স্তরে স্তরে সাজানো, খালি শাটার তোলো, দোকান খোলো আর হাত বাড়িয়ে পয়সা ছড়িয়ে ইচ্ছে মতো কেনাকাটা করো। ওই ডাক্তার পেট খারাপ হলে বলে ওষুধ খেতে, আবার চোখ খারাপ হলে বলে চশমা পরতে। আমার আবার চরিত্র খারাপ, চরিত্র, তাই ওই ডাক্তার আমাকে বলেছে মেয়ে ছেলে খেতে। বাহ বাহ, চমৎকার। মাননীয় দর্শক মণ্ডলী, এনারাই হলেন বাংলার গৃহবধূদের স্বামী। একে আশা তুমি? আমাকে দেখে চমকে উঠলে কেন? ছিছি রোহিত, আমি ভাবতে পারছি না যে তুমি এতটা নোংরা কাজ করতে পারো। হোয়াট ডু ইউ মিন নোংরা কাজ? আরে বাবা, সম্পত্তি পেতে গেলে এসব একটু আত্র করতে হয়, এর মধ্যে তুমি মাথা ঘামিও না। তুমি যেমন আছো তেমন থাকো। এই আশা, যে খেলা আমি শুরু করেছি সে খেলার ম্যান অফ দ্য ম্যাচ আমাকেই হতে হবে। আশা, তুমি বাঘের শিকার ধরা দেখোনি। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, তোমার সেই ছোট্ট ভাই সুশোভনকে আমি ছাগল বানিয়ে কুচো কুচো করে কেটে ফেলবো। না নয়, হ্যাঁ, কারণ আমি আমার স্বার্থ ছাড়া এক পাও হাঁটি না। আর আমার স্বার্থে যদি তুমি আঘাত আনতে চাও, তাহলে এই স্বার্থের পৃথিবী থেকে তোমাকে আমি চিরতরে ডিলিট করে দেব। ডিলিট। তাকিয়ে দেখো আশা, তাকিয়ে দেখো হাজার হাজার নিরন্ন মানুষ কিভাবে পথে প্রান্তরে, মাঠে ঘাটে, গাছের তলায় তাদের গরিবী আর অভাব নিয়ে লড়াই করে বেঁচে আছে। একটা কথা মনে রেখো আশা, গরিব হয়ে জন্মানো ভালো, কিন্তু গরিব হয়ে মরে যাওয়া ভালো নয়। বলতে পারো আশা, কোন মানুষ কি তার নিজের ইচ্ছায় ডাকাত হয়? কোন মানুষ কি তার নিজের ইচ্ছায় চোর হয়? কোন মেয়ে কি তার নিজের ইচ্ছায় পতিতা হয়? হয় না। সময় আর পরিস্থিতি মানুষকে খারাপ করে। তাছাড়া আমার সম্পর্কে কতটুকু জানো তুমি? কতটাই বা তুমি আমাকে চেনো? আর কতটাই বা তুমি আমাকে দেখেছো? দেখেছি। আমি মানুষের উত্থান পতন অনেক অনেক দেখেছি। তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রি কান্না? বাতাসে বাতাসে বহে তুমি দেখেছো কি? অসীম আকাশ, তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে কত আশা, কত হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার? তুমি দেখেছো কি? দেখোনি আশা? দেখ। পারবে না। ওই কথার জালে তুমি আমাকে কিছুতেই ভুলিয়ে রাখতে পারবে না। তুমি একটা চরিত্রহীন, তুমি একটা লম্পট, তুমি একটা জানোয়ার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কার সম্পর্কে তুমি কি কথা বলছো? শোনো, আমার সম্পর্কে কথা বলার আগে 10 বার ভাববে। আরো শোনো, আজ থেকে আমার পারমিশন ছাড়া তুমি বাড়ির বাইরে বার হবে না। তার মানে তুমি আমাকে বন্দিনী করে রাখতে চাও? হ্যাঁ, তাই চাই। কারণ তোমাকে ছেড়ে দিলে তুমি আমারই শিল নোড়াতে আমারই দাঁত ভাঙবে। তাহলে তুমিও শুনে রাখো, অত্যাচারী কংস দেবকীকে কারাগারে আটকে রেখে অত্যাচারী কংস বাঁচতে পারেনি। আর তুমি যদি মনে করো আমাকে বন্দিনী করে আমার মনুষ্যত্বকে মেরে ফেলবে, তা তুমি কোনোদিন পারবে না। একটা কথা মনে রেখো, বাঘিনী উপোস করে মরে যাবে, তবু সে ঘাস খেয়ে বাঁচবে না। বাঘিনী? बाघिनी, तू तो बकरी है रे। ये रोहित गुप्त का प्यारा बकरी, तुझे खत्म करना मेरे बाएं हाथ का खेल। चारों तरफ है अंधेरा,
अरे चारों तरफ है अंधेरा, बिल्ली तो होगा कहीं ना कहीं म्याऊं। मगर सोच समझ के देख, ये शेर किसी से कम नहीं। अरे ऐसा এক রাতের বউ তো সালা আমি অনেককে বানিয়েছি, কিন্তু তোকে বিয়ে করে নিজের বউ বানিয়েছিলাম। তুই আমার বউ होते পারলি না রে। तू भी मेरा बीवी नहीं बन सका, क्योंकि तू तो है अनाड़ी, मगर ये रोहित गुप्ता खिलाड़ियों का खिलाड़ी। হাসছে হাসছে আমার বৌমাটা আজ প্রাণ খুলে হাসছে। অনেকদিন পর এই জমিদার বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। হ্যান্ডস আপ, পেছনে ঘুরলেই কিন্তু গুলি করে দেবো মা। ওরে দুষ্টু মেয়ে, মাকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু এই পিস্তলটা এটা তুই কোথায় পেলি? এটা তো তোর শ্বশুর মশাই। এটা খাটের তলা থেকে পেলাম, মনে হচ্ছে অনেকদিন ব্যবহার করা হয়নি। এটা দিয়ে তোমার ছেলেকে আমি পাহারা দেব। পারবি পারবি মা, এটা দিয়ে তুই আমার ছেলেকে পাহারা দিতে পারবি? কেন পারবো না? ওই যে তোমার দুটো পুলিশ আছে, ওর থেকে আমি ঠিক শিখে নেবো। এখন ঘরে চলো তো। তুমি তুমি সারাদিন উপোস করে রয়েছো, আমি তোমার জন্য একটু শরবত বানিয়েছি, চলো খাবে, চলো মা। তুই কি রে মা, তুই কি এত কাজের মধ্যেও তুই আমার কথাটা মনে রেখেছিস? সত্যি রে মা, তুই আমার ঘরের লক্ষ্মী। আর তুমি আমার মা। ওরে ছাড় ছাড়, পড়ে যাবো যে। না না না, আমি তোমাকে একদম পড়তে দেবো না, আমি তোমাকে এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে শুধু রাখবো। আমাকে শক্ত করে ধরলে হবে না বৌমা, এই জমিদার বাড়ি টলমলে নৌকার হালটাকেও তোকে বেশ শক্ত করে ধরতে হবে। কারণ নন্দলালের কথার মধ্যে আমি একটা বিপদের গন্ধ পাচ্ছি। সেই সঙ্গে আমার ভীষণ ভয় করছে রে মা। ভয়? কিসের ভয় মা? তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। একটা খুন পোকা, যে পোকাটা এই জমিদার বাড়িকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর আমি এই জমিদার বাড়ির পুত্রবধূ, ওই ঘুণ পোকাই নয়, বাসাটাকেই আমি শেষ করে দেবো। আমি জানি রে মা, সাবিত্রী যেমন সত্যবানকে ফিরিয়ে এনেছিল, তেমনি তোর জন্য তো আমি আমার খোকার জীবন ফিরে পেয়েছি। তোর কাছে আমার ঋণের শেষ নেই রে মা। মা এরকম করলে বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব। খোকা তো তাই চায়, নাহলে তোর সঙ্গে এমন দুর্ব্যবহার করবে কেন? সত্যি মা, তোমার ছেলে সব সময় তিরিক্ষি মেজাজ, সে সব সময় আমার সাথে ঝগড়া করে। কেন ঝগড়া করবে? কি ভেবেছে সে আমি এক্ষুনি তার কাছে গিয়ে কৈফিয়ত চাইবো, তাকে জিজ্ঞাসা করব 30 বছর আগের ঘটনা সে কি আবার নতুন করে তোর মধ্যে ফিরিয়ে দিতে চায়? আবার নতুন করে তোর মধ্যে। মা মা, মায়ের কথাগুলো কেমন যেন রহস্যজনক বলে মনে করছে। 30 বছর আগে এই জমিদার বাড়িতে কি এমন ঘটনা ঘটেছিল? ঝড় বয়ে গিয়েছিল রে মা, ঝড়, টাইফুন, টর্নেডো, আমফানের চেয়ে বিধ্বংসী ঝড়। আর সেই ঝড়টা তুলেছিল আদিত্যর বাবা সূর্য নারায়ণ মুখার্জি। কি বুড়ো বাবা, তুমি এখানে? আমি জানি রে মা, আমি জানি তুই এই জমিদার বাড়ির ছেলেকে বিয়ে করেছিস, তুই এই জমিদার বাড়ির বউ। বাবা, আমার পরিচয়টা এখানে কেউ জানে না, তুমি কাউকে বলো না বাবা, তুমি কারোর কাছে বলো না। না না রে মা, না, আমি কাউকে কিছু বলবো না রে মা, আমি কাউকে কিছু বলবো না। কারণ আমি জানি জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। বাবা তুমি এখানে বসো, আমি ঘর থেকে একটু খাবার নিয়ে আসি। আমি এক্ষুনি আসছি, কোথাও যাবে না কিন্তু, আমি আসছি বাবা। না না রে মা, না, সে সৌভাগ্য আমি করিনি। আমি এখানে সে জানতে পারলে শয়তান কংস আবার আমাকে মারবে, আবার আমাকে অক্রোশনের মতো বন্দী করে রাখবে। কি কি তোমাকে বন্দী করে রাখবে? আমার পাপের ফসল, ভুলের মাসুল। সে কি? আমার ছেলে রে মা, আমার ছেলে। ছেলে? হ্যাঁ, আমার ছেলে খুব খারাপ, কিন্তু তোর স্বামী খারাপ নয়। তাকে যেন তুই কোনোদিন ভুল বুঝিস না। তুমি কি বলছো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? আমি ঠিক বলছি রে মা, আমি ঠিক বলছি। তো খুন করেনি, খুন করেছে অন্য একজন, আর তার প্রত্যক্ষদর্শী আমি। বাবা
তুমি আমাকে সব কথা খুলে বলো, আমি কিছু বুঝতে পারছি না, সব কিছু বলো আমাকে। ঠিক সময় জানতে পারবি রে মা। কিন্তু বাবা, তুমি কে? তোমার আসল পরিচয়টা কি? আমার পরিচয় মিথ্যার আবরণে ঢাকা ভয়ঙ্কর এক সত্য, যাকে যাকে বলে রাজশেখর গুপ্ত। রাজশেখর গুপ্ত। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি কেউ নই, আমি কেউ নই। আমার সমস্ত সত্যগুলো 30 বছর আগে মিথ্যার আবরণে ঢাকা পড়ে গেছে। আমি তো 30 বছর আগেই মরে গেছি। আমি তো মরা গো, ভাগ্যের মরা, ভাগ্যের মরা। না না না, চলে যাও না, চলে যাও না, শুনে যাও, শুনে যাও। সূর্যনারায়ণ মুখার্জি, রাজশেখর গুপ্ত, সূর্যনারায়ণ মুখার্জি, রাজশেখর গুপ্ত 30 বছর আগে। লোকটাকে বড় চেনা চেনা মনে হচ্ছে। পদ্ম, পদ্ম, ওই লোকটিকে তুমি চেনো? ওই লোকটিকে? না না কাকা, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও কাকা, আমাকে মুক্তি দাও। তাহলে মা তুমি হেরে যাবে। সমাজের কাছে জিতে আমার কি লাভ? আমি আদিত্যের স্ত্রী হতে পারিনি, আমি যে পতিতা। তাই তাই ওই অন্ধকারই হচ্ছে আমার ঠাঁই। মারে পাকেই তো পদ্ম ফুল ফোটে মা। আমার কথা বাদ দে, তুই এই সংসার কথা ভাব, তোর নিজের কথা ভাব মা, তোর নিজের কথা ভাব। আমার কিন্তু কথা আমার আর কি ভাববো? আমার জীবনটা একটা ভ্রাম্যমান চিঠির মতন। ওই ভগবান আমাকে নোংরা খামে পুড়ে স্ট্যাম্প মেরে ওই পতিতা পল্লীতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজ আমি এই জমিদার বাড়ির পুত্রবধূ। দেখা যাক ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। ওই মৃত্যুর দোরগোড়ায় না বাঁচার ঠিকানা। আরে তুই যদি হেরে যাস তাহলে আমি যে হেরে যাবো রে মা। তুই কি চাস তুই বুড়ো ছেলেটা হেরে যাক? কিন্তু লোকটিকে আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। কে ওই লোকটি? আপনি কার কথা বলছেন কাকা বাবু? যে লোকটা এক্ষুনি সিঁড়ি দিয়ে নেমে গেল? তুই তাকে চলে যেত? হ্যাঁ, কেন চিনবো না? উনি তো রোহিত দাদা ওর বাবা। কি বলে রোহিতের বাবা? রোহিতের বাবা, রোহিতের বাবা? হ্যাঁ, রোহিত দাদা ওর বাবা। আর রোহিত দাদা বাবুকে খুব মারে। আর ওই আদিত্য দাদা বাবুর বউ ভাতের রাতে আমরা চিন্তা করে কাজ করলেও আমাদের মা হলো বাবা আর বাবা হলো মা। হ্যাঁ গো পদ্ম কাকা, কি বলছিস? হ্যাঁ গো ব্যারিস্টার দিদিমণি, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। হিন্দু কাকে ভয় পেল? আমি সেটা মেলাতে পারছি না বদ্দ, আমি সেটা মেলাতে পারছি না। হিন্দু যে কথা বলে গেল তাও যদি সত্যি হয় তাহলে রোহিতকে তো আমরা চিনি না। তাহলে রোহিত কি বহুরূপী? ঘুণ পোকাও তো হতে পারে কাকা। কি বলছিস মা, ঘুণ পোকা? আমি ঠিকই বলছি। আমি রোহিতের সাথে পার্কে দেখা করতে গেছি। বলে তুই পার্কে গিয়েছিলি? ওর সাথে আমার দেখাও হয়, কথা হয়, কিন্তু সব কথা এখানে বলা যাবে না। তোমাকে আমার সাথে আমার ঘরে যেতে হবে। তোমার মনের মধ্যে যে প্রশ্ন চিহ্নগুলো ঘুরছে, আমার মনের মধ্যে ঠিক সেই প্রশ্ন চিহ্নগুলো ঘুরছে। এই জমিদার বাড়ির ঘুণ পোকাটা কে? তাহলে কি ওই রোহিত গুপ্ত? বৌমা, তোমাকে না কতদিন বারণ করেছে ওই রাজশেখরকে তুমি কোনোদিন কোনো খাবার দেবে না, জল দেবে না। আমরা বারণ করা সত্ত্বেও ওকে তুমি আজ আবার খেতে দিয়েছো। জানো রোহিত জানতে পারলে তোমার কি পরিণাম হবে? আপনারা কি মানুষ? একটা মানুষকে গুম ঘরে আটকে রেখেছেন, এক মুঠো ভাত দেওয়া তো দূরের কথা, একটু জল পর্যন্ত খেতে দেন না। তার উপরে আপনারা চাবুক চালান। রোহিত তো শুধু চাবুক চালায়, আমি হলো ওকে কবে মেরে ফেলতাম। কেন মেরে ফেলতেন? কি ক্ষতি করেছে মানুষটা আপনাদের যে আপনারা মামা ভাগনা মিলে ওই মানুষটার উপরে অমানসিক অত্যাচার করতেন? বৌমা, তোমাকে না বলেছি সময় এলে তুমি সব কিছু জানতে পারবে। যাও এখন বাড়ির ভেতরে যাও। কেন ভিতরে যাব? আমি তো আপনাদের কোনো অবহেলিত আদুলি নই যে যখন খুশি আপনারা আমাকে নিয়ে হেডটেল খেলবেন। তোমার মুখে যে আজ কথা ফুটেছে বৌমা। চুপ করুন।
আপনার ওই পাপ মুখে আপনি আর আমাকে বৌমা বলে ডাকবেন না। তবে রে হারাম জাদি, আজ আমি তোকে এই জুতো দিয়ে তোর মুখটা। জুতো? একে সেই জুতো, একে সেই পাদুকা। ত্রেতা যুগে রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে ভারত সিংহাসনে বসে রাজ্য শাসন করেছিল ভারত। আর এই কলি যুগে মামা শ্বশুর নামক পশুটা তার বৌমাকে জুতো দিয়ে মারতে চাইছে। এখন যদি এই জানোয়ারটার মুখ আমি জুতিয়ে লালে লাল করে দেই, তাহলে কি খুব অন্যায় হবে? কি হলো মাননীয় দর্শক মন্ডলী, আপনারা বলুন এখন কি করা উচিত? না না না, আমি নই। নে ধর ধর মা ধর, এই জুতো দিয়ে এই জানোয়ারটার মুখ তুই জুতিয়ে লালে লাল করে দে। না বাবা, আমার শিক্ষা সংস্কৃতি আমাকে সেই শিক্ষা দেয়নি বাবা। ছোটবেলায় বাবার মুখে একটা নীতি কথা শুনেছিলাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছি পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষেরই শোভা পায়? চুপ করুন। আপনাকে না বলেছি ওই পাপ মুখে আপনি আর আমাকে বৌমা বলে ডাকবেন না। ধর্মের নামে অধর্ম করে নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছেন। একটা কথা মনে রাখবেন মা বাবু, ওই অত্যাচারী হিটলারের সাম্রাজ্য একদিন পতন হয়েছিল, ঠিক আপনাদেরও পতন অনিবার্য। চুপ কর, চুপ কর। কে কে আমাদের পতন করবে? তুই তুই তো একটা সামান্য নারী। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও ইংরেজদের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছিল, সেও কিন্তু একজন নারী ছিল। নাসার বিজ্ঞানী কল্পনা চাওলা মহাকাশে পাড়ি দিয়েছিল, সেও কিন্তু একজন নারী ছিল। বিশ্ববরেণ্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী, সেও কিন্তু একজন নারী। বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেও কিন্তু একজন নারী। ওরে কামান্ধ পশু, কেন ভুলে যাস বারবার? যুগ যুগ ধরে এই মাতৃগর্ভে জন্ম হয়েছে সবার। জেগেছে, এই শক্তি জেগেছে। দেবী দুর্গার অলকের অলক শিখা হতে আবির্ভূত হলেন কালে। এইবার এইবার তোদের করিবে সংহার, এইবার পথ পাবি না। ওই মাভৈ রব শোনা যায় বারবার, সংহার সংহার সংহার। ধর্ম রাজ্য স্থাপনের জন্য বারে বারে এই মর্তধামে আবির্ভূত হয়েছেন নানা রূপে নানা অবতারে। শুনতে পাচ্ছিস না সেই অভয় বাণী? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি নিত্য কৃষ্ণ সেবা করি, মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারি না। কৃষ্ণান্ত আমার প্রাণ, আর আমাকে শোনাচ্ছে ধর্মের কাহিনী। এই হারামের বাচ্চা, ভালোই ভালোই বলছি ঘুম ঘরে চলে যা, নইলে এই পিস্তলের গুলিতে তোর মাথার খুলিটা উড়িয়ে দেব। কটা গুলি আছে আপনার পিস্তলে? চালান গুলি। আগে আমাকে মারুন, তারপর নয় আমার শ্বশুর মশাইকে মারবেন। কি হলো, কা পুরুষের মতো দাঁড়িয়ে আছেন কেন? চালান চালান গুলি। হ্যাঁ হ্যাঁ, গুলি চালাবো। গুলি চালিয়ে ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। মরার ভয় আমাকে দেখাস না রে বটেশ্বর। আমি তো 30 বছর আগে ঘুমিয়ে গেছি, নতুন করে আবার আমার কি ঘুম পড়াবি? সরে যা মা, তুই সরে যা। একটা কথা মনে রাখিস বটেশ্বর, তোর ভয় নয়, তোর এই পিস্তলের ভয় নয়। এই অসহায় নিঃসাতিতা মেয়ে তার মুখের দিকে তাকিয়ে আমি আবার ঘুম ঘরে ফিরে যাচ্ছে বটেশ্বর। কাঁদিস না রে মা, কাঁদিস না। দুঃস্বপ্নের কালো মেঘ কেটে গিয়ে একদিন নতুন সূর্য উঠবে রে মা, নতুন সূর্য উঠবে। বাবা বাবা গো বাবা,
বাবা গো, বাবা, বাবা। হারামির বাচ্চা! বৌমা, আমি এখন রোহিতের কাছে যাচ্ছি। তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আজই আমি ভেঙে দেব। মামা বাবু, স্বামী স্ত্রীর সম্পর্ক এত সহজে ভাঙা যায় না। বলতে পারেন কোন স্বামী যদি দিনের পর দিন অন্যায় কাজ করতে থাকে, তাহলে কোন স্ত্রী কি মাথা উঁচু করে বাঁচতে পারে? হ্যাঁ, বাঁচতে হবে। আমার রোহিত যেটা করবে সেটাকে মেনে নেই, তোমাকে বেঁচে থাকতে হবে। আরে, আপনিও শুনে রাখুন বটেশ্বর মামা, এই আশা হাসতে হাসতে নিজের মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু শয়তানের সঙ্গিনী হয়ে সে কখনো বাঁচবে না। আশা, তুই মামা বাবু, প্রদীপের তেল শেষ হয়ে গেলে আগুনটা যেমন দপ করে জ্বলে উঠে নিভে যায়, ঠিক তেমনি তোমারও তেল শেষ হয়ে গেছে মামা। আর যেটুকু সলতে বেঁচে আছে সেটা খুব তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি আমি এর শেষ দেখে ছাড়বো। আরো একটা কথা মনে রেখো তুমি মামা, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। বাড়ছে বাড়ছে, দিনের পর দিন মানসিক যন্ত্রণা বাড়ছে। আজ 1 মাস হলো পদ্ম এই বাড়িতে এসেছে, আর তাকে নিয়ে চলছে অদ্ভুত মাতামাতি। বাড়ির সবাই চাইছে পদ্মের গর্ভে জন্ম নিয়ে এই মুখার্জি বাড়ির সন্তান, কিন্তু ওরা কেউ জানে না আমরা এক ঘরে বাস করলেও আমি তাকে স্পর্শ করিনি, কারণ আমার তাকে সন্দেহ হয়। অন্য কোনো মেয়ে যখন এই বিয়ে করতে রাজি হয়নি, তাহলে পদ্ম এই বিয়েতে রাজি হলো কেন? তাহলে পদ্মের সঙ্গে কি খুনির কোনো বোঝাপড়া আছে? তাহলে কে সেই খুনি? আমি তো শিউলিকে চিনতাম না, তাহলে শিউলির গর্ভে আমার সন্তান এলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক এই কথাটা যদি আমি তোকে জিজ্ঞাসা করি। কি মা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে এসেছি কয়েকটা প্রশ্ন নিয়ে, তোকে তার জবাব দিতে হবে। বলো মা, আমার কাছে কি জানতে চাও? তুই নিশ্চয়ই জানিস তোর প্যারোলের মুক্তির 1 মাস শেষ হয়ে এসেছে। জানি মা। আর এটাও নিশ্চয়ই জানিস তুই বৌমার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিস, তাহলে তাকে অবহেলা করছিস কেন? মা, তুমি জানো না পদ্ম একটা... তুই কি মনে করেছিস বৌমার মতো কথার জাল বুনে তুই নিজেকে আমার কাছ থেকে আড়াল করে রাখবি? মা কি তাহলে জেনে গেছে যে পদ্ম একজন কণিকা? কি হলো, চুপ করে আছিস কেন? মা, তুমি বিশ্বাস করো, এটা আমি চাইনি, জোর করেই ব্যারিস্টার... খবরদার! দ্বিতীয়বার ওই মানুষটার সম্পর্কে একটাও বিরূপ মন্তব্য আমি শুনতে চাই না। তুই কি ভুলে গেছিস 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সাগর মন্থন করে যে মানুষটা আমার ঘরের লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, তুই কিনা সেই লোকটাকে অবহেলা করছিস? যাক, বাঁচা গেছে। মা, তাহলে পদ্মের আসল পরিচয়টা জানতেই পারিনি। কি হলো, চুপ করে আছিস কেন? মা, তুমি কেন বুঝতে চাইছো না? এক ভয়ঙ্কর চোরাবালির উপর আমি দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি... চুপ কর খোকা, তুই চুপ কর। তুই কি আমাকে দেখে বুঝতে পারছিস না? একটা শাক আর বুকের মধ্যে নিয়ে আমি কেউ হাসছি, আনন্দ করছি, কিন্তু কেউ কি জানে ওরে খোকা, মা, আমি তো